দেখো আগের দিন তোমাদেরকে পড়ানো হয়েছিল রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন চ্যাপ্টার, যেখানে তোমাদের কিডনির বা বৃক্কের স্ট্রাকচার পড়ানো হচ্ছিল। ওকে, তো সেখানে আমরা আগের দিন পড়েছি যে বৃক্কের আমাদের যে কিডনি, সেই কিডনির বহির্গঠন এবং অন্তর্গঠন পড়ানো হয়েছিল। সেখানে রেনাল পিরামিড কি, রেনাল ভেন, রেনাল আর্টারিজ, মেজর ক্যালেক্স, মাইনর ক্যালেক্স সব কিছু বলা হয়েছিল। আজকে আমরা দেখব, এবং এটা বলা হয়েছিল যে কিডনির কী কী অংশ নিয়ে গঠিত, একজোড়া মানুষের রেচনতন্ত্র কী কী অংশ নিয়ে গঠিত, একজোড়া বৃক্ক, একজোড়া গ্রবিনী, একটা মূত্রাশয় ও একটা মূত্রনালী। তো আমরা বৃক্ক কমপ্লিট করেছি। নেক্সট হচ্ছে এক জোড়া গ্রবিনী। ওকে, ইংলিশে জায়গা বলা হচ্ছে ইউরেটার। ওকে, বা ইংলিশে বলা হচ্ছে ইউরেটার। দেখো আমরা আগের পড়লাম যে এই যে বৃক্কের কথা বলেছি, এই বৃক্কে হাইলাম অঞ্চল কোনটাকে বলা হচ্ছিল, বৃক্কের যে খাঁজ, এই অবতল খাঁজকে বলা হচ্ছে হাইলাম, তাই না? তো এই অবতল হাইলাম এই অংশ থেকে যে দুই দিক থেকে যে লম্বা নলাকৃতি যে অংশ বেরিয়ে আসছে, ওকে, তাকে বলা হচ্ছে কি না গ্রবিনী। এই যে অংশটা লম্বা নলাকৃতি বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দেখো একদম মূত্রাশয় অবধি বিস্তৃত যে লম্বা নালী, যাকে বলা হচ্ছে গ্রবিনী। এটা হচ্ছে কি মূত্রাশয়, এটা মূত্রাশয়, তাই না? তাহলে গ্রবিনীর অবস্থান হচ্ছে কোথায়, বৃক্কের হাইলাম অঞ্চল থেকে শুরু করে মূত্রাশয় পর্যন্ত বিস্তৃত যে লম্বা নলাকৃতি যে অংশ, যাকে বলা হচ্ছে গ্রবিনী। এই গ্রবিনীর এই যে দৈর্ঘ্য মোটামুটি 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, এবং গ্রবিনীর মধ্যে যে ফানেল লাইক এই ধরনের যে ফানেল সদৃশ্য যে অংশ লক্ষ্য করা গেছে, তাকে বলা হচ্ছে পেলভিস। তাহলে গ্রবিনীর মধ্যে ফানেল সদৃশ্য অংশটাকে কি বলা হচ্ছে, পেলভিস বলা হচ্ছে, একে বলা হয় পেলভিস। ওকে, প্রতিটি গ্রবিনী বৃক্ক থেকে উৎপন্ন হয়ে উভয় পাশে মেরুদণ্ডের দুই পাশ দিয়ে মূত্রাশয় উৎপন্ন হয়েছে। জাস্ট এটুকু বললেই হবে, এখানে বেশি কিছু বলার দরকার নেই। গ্রবিনীর কাজ হচ্ছে কি, বৃক্কে উৎপন্ন যে মূত্র, সেই মূত্রকে গ্রবিনীর মাধ্যমে বাহিত হয়ে কোথায় মিশছে, মূত্রাশয় হয়ে এসে উন্মুক্ত হচ্ছে, তাই না? আচ্ছা, এরপর আমরা কি দেখেছিলাম যে গ্রবিনী হলো, গ্রবিনীর পর আমরা দেখেছিলাম যে মূত্রাশয়, একটা মূত্রাশয় নিয়ে গঠিত মানুষের রেচনতন্ত্র। এই যে থলির মতো একটা অংশ, একটা যে গ্রবিনীর যে অংশটা এসে মিলিত হচ্ছে, এই যে থলির মতো একটা অংশ, এই থলির মতো একটা অংশ শ্রোণীগহ্বর। আমাদের শ্রোণীগহ্বর মানে কোমরের নিচে যে অংশটাকে, তাকে শ্রোণীগহ্বর বলা হচ্ছে, মানে কোমর থেকে নিচের পোর্শনটাকে শ্রোণীগহ্বর বলা হয়। তো সেখানে অবস্থিত একটা পেশিযুক্ত থলিময় এই অংশ, যাকে বলা হচ্ছে মূত্রাশয়। এই মূত্রাশয়ের ভিতরে যে প্রাচীর আছে, সেই প্রাচীরটা যে তোমার এই যে ওয়াল, মূত্রাশয়ের ভিতরে যে ওয়াল, এটা কি ধরনের এপিথেলিয়াল টিস্যু নিয়ে গঠিত, ট্রানজিশনাল এপিথেলিয়াল। যখন তোমাদেরকে টিস্যু অ্যানিমেল টিস্যু পড়িয়েছিলাম, তো সেখানে এই কথাটা এসেছিল যে ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু কোথায় দেখা যায়, মূত্রাশয়ের মধ্যে, তাই না? এই উদাহরণটা আমরা পেয়েছি। তাহলে ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু মানে কি, তোমাদেরকে বলা হয়েছিল যেখানে টিস্যুগুলো সেল তাদের আকৃতিটা চেঞ্জ হয়, মানে সামনের দিকে আকৃতি কোষগুলো থাকে অ্যারেঞ্জমেন্ট ছোট, তারপরে উপরগুলো বড়, আবার সামনেরগুলো যখন ধীরে ধীরে উপর দিকে যায় তখন এগুলো আবার ছোট হয়ে আসে। অর্থাৎ ট্রানজিশন মানে পরিবর্তনশীল যে কলার গঠন, কোষের গঠন, যাকে বলা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু। তাহলে এই মূত্রাশয় যেটি শ্রোণীগহ্বরে অবস্থিত থলিময় একটা অংশ পেশিযুক্ত, যেখানে ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু মানে কি টিস্যু, ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যু দ্বারা গঠিত মূত্রাশয়ের এই যে ভিতরে যে ইনার ওয়াল, সেটা। এবং মূত্রাশয়ের পেশিস্তরকে ডেট্রোসার পেশি বলা হয়। মূত্রাশয়ের পেশিস্তরকে বলা হচ্ছে ডেট্রোসার পেশি, মানে এই যে ভিতরে যে যে ট্রানজিশনাল যে পেশি, ওকে, এবং এর ভিতরের দিকে যে পেশি বর্তমান থাকে, যাকে বলা হচ্ছে ডেট্রোসার পেশি, ডেট্রোসার পেশি। তাহলে ডেট্রোসার পেশি কোথায় বর্তমান, কোথায় দেখা যায়, ডেট্রোসার পেশি হচ্ছে মূত্রাশয়ের মধ্যে অবস্থিত পেশি স্তরকে যে লেয়ারকে বলা হচ্ছে ডেট্রোসার মাসেল। মূত্রাশয় এবং মূত্রনালী, মূত্রাশয় এবং এই যে মূত্রনালী, থলিটাকে বলা হচ্ছে মূত্রাশয়, আর এই মূত্রনালী,
মূত্রনালীর সংযোগস্থলে, এই দুটি সংযোগস্থলে চক্রাকার পেশি দিয়ে গঠিত একটা অন্তঃস্ফিংটার মাসেল থাকে। ওকে, দেখো এই যে মূত্রাশয় আর মূত্রনালীর মাঝ বরাবর এখানে এক ধরনের মাসেল পেশি বর্তমান থাকে, যাকে বলা হচ্ছে যে ইন্টারনাল স্ফিংটার, একে বলা হচ্ছে ইন্টারনাল স্ফিংটার, অন্তঃস্ফিংটার। ওকে, এবং তার নিচের দিকে এক ধরনের ঐচ্ছিক পেশি থাকে, একদম ওই মুখের কাছে, এই মুখের কাছে এক ধরনের ঐচ্ছিক পেশি থাকে, যাকে বলা হচ্ছে বহিঃস্ফিংটার বা এক্সটার্নাল স্ফিংটার, একে বলা হয় এক্সটার্নাল স্ফিংটার। ঠিক আছে, আচ্ছা আর কি থাকে দেখো, মূত্রাশয়ের ভিতরের দিকে মূত্রনালীর সংযোগস্থলে যে ত্রিকোণাকার অংশ থাকে, যাকে বলা ট্রাইগোন, এর ভিতরের দিকে এখানে এই ধরনের একটা ত্রিকোণাকৃতির অংশ থাকে, যাকে বলা হচ্ছে ট্রাইগোন, একে বলা হচ্ছে ট্রাইগোন। ওকে, তাহলে দেখো মূত্রাশয় কি কি অংশে গঠিত, একটা থলিময় একটা পেশিযুক্ত অংশ যেটা শ্রোণীগহ্বরে অবস্থিত, ভিতরের দিকে ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু নিয়ে গঠিত থাকে। আচ্ছা, এর ভিতরে যে পেশির যে লেয়ার, যাকে বলা ডেট্রোসার পেশি বলা হয়, পেশি বলে। আর এই যে মূত্রাশয় এবং মূত্রনালী যাদের সংযোগস্থলে অবস্থিত পেশিকে বলা যায় ইন্টারনাল স্ফিংটার বা এক ধরনের অন্ত যে স্ফিংটার, মানে স্ফিংটারটা কি করে জানো, যখন আমরা জোরে বাথরুম পাই, প্রেশার পাই, তখন এই স্ফিংটার মাসেলটা ওপেন হয় এবং কি হয়, সেখান থেকে মূত্র নির্গত হয়। এই স্ফিংটার মাসেলটা আমরা নিজেদের ইচ্ছা মতো সেটাকে ওপেন এবং অফ করতে পারি, কারণ যখন আমাদের জোরে পেচ্ছাপ বা বেগ পাই, তখন এটা কি হয়, আপনি ওপেন করে দেন আমাদের দেহের বাইরে নির্গত হয়। আবার বজ্র পদার্থ বের হয়ে, রেচন পদার্থ বের হয়ে যাওয়ার পর ওটা আবার আপনি বন্ধ হয়ে যায়। ওকে, তো এই সামনের দিকে সংযোগস্থলে অবস্থিত ইন্টারনাল স্ফিংটার, আর এর মুখে অবস্থিত মূত্রনালীর মুখে অবস্থিত যে তোমার কি বহিঃস্ফিংটার, ঐচ্ছিক পেশি। ওকে, যেটা কি হতে পারে, ইচ্ছা মতো তাকে বন্ধ এবং খোলা যেতে পারে। স্ফিংটার মাসেল অবস্থিত মূত্রাশয়ের মধ্যে, যার কাজ হচ্ছে কি, যে ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত, যার কাজ ইচ্ছা মতো সেটাকে ওপেন এবং ক্লোজ করা যেতে পারে। ঠিক আছে, এর কাজ হচ্ছে কি, মূত্রাশয়ে মূত্র সামগ্রিকভাবে জমা হয়ে থাকে। আর ট্রাইগোন হচ্ছে মূত্রাশয়ের মধ্যে একটা ত্রিকোণাকার অংশ। মূত্রনালীটা কি, মূত্রাশয় থেকে উৎপন্ন হয়ে মূত্র ছিদ্রের মধ্য দিয়ে দেহের বাইরের মূত্র হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে মূত্রনালীটি শিশ্নের মধ্য দিয়ে বিস্তৃত মূত্র ও বীর্য উভয় বহন করা, একে মূত্র জননালী বলা হয়। পুরুষদের ক্ষেত্রে মূত্র এবং বীর্য মানে সিমেন, সেটা উভয় বহন করে একটা ছিদ্রে, ওপেনিং একটা ছিদ্রে, কমন ছিদ্রের মধ্য দিয়ে। ওকে, আচ্ছা এর কাজ হচ্ছে কি, মূত্রাশয়ে যে ইউরিনটা যে সঞ্চিত ছিল, সেটা যদি কি দেহের বাইরে নির্গত করতে সাহায্য করে হচ্ছে এটা। আর সঙ্গমকালে এই নালীর মাধ্যমে বীর্য স্ত্রী দেহের যোনিগর্ভে এর নিক্ষিপ্ত হয়। পুরুষদের ক্ষেত্রে কিন্তু দেখো, এই যে ওপেনিং দিয়ে ওদের ইউরিন পাস হয়, সেই ওপেনিং এর সাহায্যে ওদের বীর্য বা সিমেন্ট পাস হয়, এবং যখন সঙ্গম হয়, মিলন হয়, সেই মিলনকালে যে সিমেন্ট যে বীর্য, সেটা কিন্তু এই ওপেনিং বা ছিদ্রের মধ্য দিয়ে কিন্তু মূত্র জনন ছিদ্রের মধ্য দিয়ে স্ত্রী দেহের যোনিগর্ভে নিক্ষিপ্ত হয়। তাহলে এই হচ্ছে কিডনির স্ট্রাকচার, এখানে একজোড়া বৃক্ক, গভীনী, মূত্রাশয় এবং মূত্রনালী দ্বারা গঠিত। এরপরে আমরা আজকে যে মূল একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে নেফ্রন। ওকে, দেখো নেফ্রন কি আমরা একটু পরেই পড়বো, ম্যালপিজিয়ান নালিকা, একটু পরেই পড়বো বৃক্কীয় নালিকা, ব্যাউম্যান ক্যাপসুল, গ্লোমেরুলা, সব পড়বো। তাহলে এই নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত কার্যগত, মানে কিডনি হচ্ছে নেফ্রন দ্বারা গঠিত। ওকে, যদি আমরা সেকশন করি কিডনিকে, তাহলে দেখবো সেখানে কত থাকে, প্রত্যেকটা কিডনিতে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। এমনকি বলা হয় যে 1 মিলিয়ন নেফ্রন প্রেজেন্ট থাকে ইন ইচ কিডনি। ওকে, তাহলে ম্যালপিজিয়ান কর্পাসল এবং বৃক্কীয় নালিকা দ্বারা গঠিত বৃক্কের গঠনগত কার্যগত একককে বলা হচ্ছে নেফ্রন। ওকে, মনে রাখবে। আচ্ছা, এই নেফ্রনের সংখ্যা বার্থের পর, জন্মাবার পর কিন্তু এর সংখ্যাটা ইনক্রিজ হয় না, কখনো বাড়ে না। সবসময় এর সংখ্যাটা একই থাকে, কমতে পারে হয়তো কোনো আঘাত পাওয়ার জন্য, বা কোনো ডিজিজ হয়েছে, বা কোনো ইনজুরি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই
তার ক্ষেত্রে নেফ্রনের সংখ্যাটা কমবে, কিন্তু কখনোই এই নেফ্রনের যে একটা নাম্বার, সেই নাম্বার কখনো বৃদ্ধি পায় না। জন্মাবার পর কিন্তু নেফ্রনের যে কিডনির, আমাদের কিডনির সাইজ বাড়তে পারে, বাট নেফ্রনের যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু কখনো বাড়ে না। সাইজে বাড়ে কিন্তু সংখ্যার বাড়ে না। ওকে, আর আমাদের দেহে যদি আমরা কিডনির বলি যে আমাদের নেফ্রন মোটামুটি কতটা লম্বা হয়, 45 to 65 মিলিমিটার দীর্ঘ হয়ে থাকে। ওকে, দেখো নেফ্রন কোথায় অবস্থিত? আমরা জানি যে বৃক্ক দুটি অংশ নিয়ে গঠিত, একটা বাইরের দিকে কর্টেক্স, আগের দিন বলেছি, ভিতর দিকে মেডালা। তো অধিকাংশ 85% নেফ্রন বৃক্কের ওই যে কর্টেক্স যে অঞ্চল, ওকে, এই বৃক্কের কর্টেক্স যে অঞ্চল, সে অঞ্চলে অবস্থান করে 85%, আর 15% থাকে ভিতরের দিকে, যাকে বলা হচ্ছে জাক্সটা মেডুলারি অঞ্চল। একটু পরেই বলবো কি। তাহলে পরিধির দিকে থাকে হচ্ছে তোমার নেফ্রন 85%, আর ভিতরের দিকে যে গ্লোমেরুলাস বা অ্যামন ক্যাপসুল যেখানে অবস্থান করছে জাক্সটা মেডুলারি অংশ, যেখানে থাকে মাত্র 15%। ওকে, নেফ্রন অবস্থান করতে গেছে, সংখ্যা প্রতিটি বৃক্কে প্রায় কত বললাম, 10 লক্ষ অবস্থান করে, আর এটা প্রায় 45 to 65 মিলিমিটার দীর্ঘ হয়। এবারে দেখো নেফ্রনের অবস্থান অনুযায়ী টাইপস অফ নেফ্রন, টাইপস অফ নেফ্রন। ওকে, নেফ্রনের অবস্থান অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে নেফ্রন দুই প্রকার। একটা হচ্ছে কি না কর্টিক্যাল, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন, আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি। কার উপর বললাম? অবস্থানের উপর ভিত্তি করে, তাহলে অবস্থানের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা কর্টিক্যাল নেফ্রন আর একটা জাক্সটা মেডুলারি নেফ্রন। দেখো কর্টিক্যাল নেফ্রন হচ্ছে এটা লোকেটেড ইন দ্য কর্টেক্স ইন কিডনি, এই পোর্শনটা অবস্থান করে কিডনির কর্টেক্সের দিকে, মানে পরিধির দিকে। তাহলে কর্টিক্যাল নেফ্রনটা লোকেটেড অবস্থান করে ইন কর্টেক্স ইন কিডনি। ওকে, অর্থাৎ কিডনির যে বাইরের অংশ কর্টেক্স, সেখানে থাকে এই কর্টিক্যাল নেফ্রন। আর জাক্সটা মেডুলারি নেফ্রন কাকে বলবো? অবস্থান অনুযায়ী নেফ্রনের ভাগ বলছি, মানে নেফ্রন যে সমস্ত মানে ধরো 85, ম্যাক্সিমাম নেফ্রন যদি পরিধির দিকে বা কর্টেক্সে বা বাইরের দিকে অবস্থান করে, সেই ধরনের নেফ্রনকে বলা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। আর 15% নেফ্রন অবস্থান করে কোথায়? লোকেটেড অ্যাট জাংশন অফ কর্টেক্স ইন মেডালা। ওকে, এটা কোথায় অবস্থান করে? লোকেটেড ইন between or located at junction cortex and মেডুলা। ওকে, মেডুলা এবং কর্টেক্সের সংযোগস্থলে অবস্থান করা হচ্ছে তোমার জাক্সটা মেডুলারি নেফ্রন। তাহলে পার্থক্যটা বোঝো, কর্টিক্যাল পোর্শনে বা পরিধির দিকে কর্টেক্সের দিকে অবস্থিত নেফ্রনকে বলা যায় কর্টিক্যাল নেফ্রন, আর মেডুলারি পোর্শনে এবং কর্টেক্সের মাঝ বরাবর সংযোগস্থলে অবস্থিত নেফ্রনকে বলা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। প্রায় 85% থাকে কর্টিক্যাল নেফ্রন পাওয়া যায়, কর্টিক্যাল পোর্শনের পরিধির দিকে থাকে 85% প্রেজেন্ট, আর মাত্র 15% প্রেজেন্ট থাকে কোথায় না মেডুলারি অঞ্চলে। ওকে, এবার দেখো এই যে কর্টিক্যাল নেফ্রন বলছি বা সুপারফিশিয়াল নেফ্রন বলছি, এই নেফ্রনের আকৃতি ছোট হয়, মানে এই নেফ্রন হচ্ছে তোমার এখানে হেডলিড লুপটা খুব ছোট সাইজে থাকে, আর জাক্সটা মেডুলারি পোর্শনে কিন্তু হেডলিড লুপের আকৃতিটা তুলনামূলকভাবে বেশি থাকে। এর ফাংশন কি? কর্টিক্যাল নেফ্রনের কাজ কি জানো? যদি শরীরের মধ্যে জলের পরিমাণটা নর্মাল থাকে, যদি ওয়াটারের পরিমাণ, যদি শরীরের মধ্যে ওয়াটারের পরিমাণ স্বাভাবিক থাকে, তখন এই কর্টিক্যাল নেফ্রন কি করে?
ইউরিন উৎপন্ন করে। চিন্তা করো, ওকে। এ কখন কাজ করবে? যদি দেহের মধ্যে ওয়াটারের ব্যালেন্সটা ঠিক থাকে বা একটু বেশি থাকে, তখন এ কি করবে না ইউরিন উৎপন্ন করবে। বাট জাক্সটামেডুলারি নেফ্রন কি করে জানো? যদি শরীরের মধ্যে ওয়াটার কম থাকে তখন সে ঠিক করে সে কি ধরনের ইউরিন উৎপন্ন করবে, সলিড না লিকুইড। এখানে যখন ওয়াটার কম থাকে তখন ইউরিন উৎপন্ন করে, ওকে। জরুরিকালীন অবস্থায় মূত্র উৎপন্ন করে। তাহলে চিন্তা করো, তাহলে কর্টিক্যাল নেফ্রন হচ্ছে কাজ হচ্ছে কি, এই স্বাভাবিক অবস্থা জলের পরিমাণ স্বাভাবিক থাকা অবস্থায় ইউরিন উৎপন্ন করে, মূত্র উৎপন্ন করে। আর জাক্সটামেডুলারি নেফ্রন হচ্ছে যখন শরীরের মধ্যে জলের পরিমাণটা কম বা জরুরি অবস্থায় তখন মূত্র উৎপন্ন করে। কর্টিক্যাল নেফ্রন থাকে 85%, জাক্সটামেডুলারি নেফ্রন থাকে মাত্র 15%। কর্টিক্যাল নেফ্রনের আকৃতিটা ছোট হয়, জাক্সটামেডুলারি নেফ্রন আকৃতি বড় হয়। কর্টিক্যালের ক্ষেত্রে অবস্থিত কর্টেক্স পোর্শনে, আর জাক্সটামেডুলারি হচ্ছে তোমার কি কর্টেক্স এবং মেডুলার সংযোগস্থলে। পার্থক্যটা অতি অবশ্যই মনে রাখবে। দেখো তোমাদেরকে এইটা দেখাচ্ছি, ডায়াগ্রামটা একটু ভালো করে দেখবে। এখানে দেখো, ভালো করে দেখো, এই যে পোর্শনটা দেখানো হয়েছে তোমাদেরকে, এই পোর্শনটা, ওকে। তো এই অঞ্চলটাকে দেখো, এখানে লেখা আছে কর্টিক্যাল নেফ্রন। তো কর্টিক্যাল নেফ্রন হচ্ছে, দেখো এখানে যে হেনলি লুপ দেখানো হয়েছে সেটা খুব শর্ট। দেখো এই অংশের মধ্যে হচ্ছে তোমার হেনলি লুপ অবস্থিত। এটা বাউম্যান ক্যাপসুল গ্লোমেরুলাস, আর তার পোর্শনে কি অবস্থিত? কর্টিক্যাল নেফ্রন। দেখো শর্টার অফ LOH, হেনলি লুপ। এই ইউ আকৃতির অংশটাকে বলা হয় হেনলি লুপ, একটু পরে পড়বো, বাট দেখে নাও। তাহলে কর্টিক্যাল নেফ্রন হচ্ছে যেখানে আকৃতিটা ছোট। বাট দেখো জাক্সটামেডুলারি নেফ্রন, দেখো যেখানে দেখো হেনলি লুপে ইউ আকৃতির শেপ, সেটা কতটা দীর্ঘ, দেখো লং, দেখো বোঝা গেছে? আচ্ছা দেখো, এরপর আমরা পড়বো নেফ্রনের গঠন। এটা ভালো করে বুঝবে, নেফ্রনের গঠন, ওকে। দেখো নেফ্রন সাধারণত কোন কোন অংশ নিয়ে গঠিত আমরা আগে সেগুলো দেখবো, তারপর আমরা মেইন বিষয়বস্তু ঢুকবো। নেফ্রন কি কি অংশ নিয়ে গঠিত? এক হচ্ছে রেনাল কর্পাসেল, বা যেটাকে বলা হয় ম্যালপিজিয়ান নালিকা, আর যেটাকে বলা হচ্ছে পিগমেলিয়ান কর্পাসেল। তাহলে এতগুলো নাম মনে রাখবে, ওকে। তাহলে নেফ্রনের কি কি অংশ গঠিত? রেনাল কর্পাসেল, যার নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা বা পিগমেলিয়ান কর্পাসেল। আর কি অংশ নিয়ে গঠিত? বৃক্কীয় নালিকা বা রেনাল। বৃক্কের সঙ্গে রেনাল কথাটা কিন্তু অ্যাটাচমেন্ট, রেনাল টিবিউল, ওকে। অর্থাৎ বাংলায় হচ্ছে নেফ্রন দুটি অংশ নিয়ে গঠিত, একটা ম্যালপিজিয়ান কণিকা আর একটা হচ্ছে তোমার বৃক্কীয় নালিকা। এই ম্যালপিজিয়ান কণিকা আবার কি কি অংশ নিয়ে গঠিত? দেখো এই ম্যালপিজিয়ান কণিকা বা পিগমেলিয়ান কর্পাসেল সেটা দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার বাউম্যান ক্যাপসুল, একটা হচ্ছে আর একটা হচ্ছে তোমার গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, ওকে। এগুলো বুঝতে হবে, আগে জানতে হবে, তারপর আমরা ডিটেলসে যাব। তাহলে ম্যালপিজিয়ান টিউবিউলস কি কি অংশ নিয়ে গঠিত? ম্যালপিজিয়ান নালিকাটা বাউম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত। আর রেনাল যে টিউবিউল বা বৃক্কীয় নালিকার কথা বলছি সেটা আবার কি কি অংশ নিয়ে গঠিত? একটা হচ্ছে PCT অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, যেটাকে বলা হচ্ছে পরা সংবর্ত নালিকা। নেক্সট হচ্ছে LOH, লুপ অফ হেনলি লুপ, ইউ আকৃতির অংশটাকে বলা হচ্ছে। আর তারপরে হচ্ছে DCT, ডিস্টিলড কনভলিউটেড টিউবিউল বা দূরসংবর্তী নালিকা। আর তারপরে হচ্ছে CD বা কালেক্টিং ডাক্ট, সংগ্রাহী নালিকা। বাংলায় তোমাদের বই আছে দেখবে PCT। তাহলে রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা কি কি অংশ নিয়ে গঠিত মনে রাখতে হবে। যদি নেফ্রনের গঠন আছে তাহলে আগে এভাবে লিখতে হবে যে ম্যালপিজিয়ান টিউবিউলস দুটি অংশ নিয়ে গঠিত, বাউম্যান ক্যাপসুল গ্লোমেরুলাস। আর বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউল কি কি অংশ নিয়ে গঠিত? PCT অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, মানে বাংলায় দূরসংবর্ত পরা সংবর্ত নালিকা। LOH, লুপ অফ হেনলি লুপ। DCT, ডিস্টিলড কনভলিউটেড টিউবিউলস বা যেটাকে বলা হচ্ছে তোমার দূরসংবর্ত নালিকা। আর CD বা কালেক্টেড বা সংগ্রাহী নালিকা। এরপর আমরা এটাকে একটা একটা করে ব্যাখ্যা করব যে ম্যালপিজিয়ান টিউবিউলস এর মধ্যে কি কি পড়ছে, বাউম্যান ক্যাপসুল কি, গ্লোমেরুলাস কি, বৃক্কীয় নালিকার মধ্যে কি কি অংশ পড়ছে, আমরা সেগুলো দেখব।
দেখো আমরা একটু পরে পুরো ডায়াগ্রামটা দেখবো, যেখানে নেফ্রনের স্ট্রাকচার দেখানো হয়েছে, যেখানে বায়োমান ক্যাপসুল, গ্লোমেরুলাস, ওকে এইটিসি, তারপর ওই যে বললাম পরসংবর্ধ নালিকা, দূরসংবর্ধ নালিকা ইত্যাদি। তাহলে দেখো আমরা যদি এখন বায়োমান ক্যাপসুলের কথা বলছি, তাহলে নেফ্রনের প্রথম গঠন দেখলাম ম্যালপিজের নালিকা। ম্যালপিজের নালিকা হচ্ছে বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত দুটি অংশ নিয়ে গঠিত, বায়োমান ক্যাপসুল আর গ্লোমেরুলাস। বায়োমান ক্যাপসুল কি, দেখো নেফ্রনের মধ্যে এই যে ফানেলের মতো একটা অংশ, ফানেল লাইক বদ্ধ, বদ্ধ মানে যার একটা প্রান্ত ওপেনিং তো আর একটা প্রান্ত ক্লোজ, তাকে বলা হয় ব্লাইন্ড শেপ। ব্লাইন্ড শেপ কাপের মতো দেখতে, যার মধ্যে এই গ্লোমেরুলাস অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে বায়োমান ক্যাপসুল। তাহলে বায়োমান ক্যাপসুল হচ্ছে একটা ফানেলের মতো বদ্ধ অংশ, যার ভিতরে কর্পাসেল মানে জালক, রক্ত যে জালক, সেই জালকটা কি করছে, নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে পেঁচিয়ে অবস্থান করছে, যাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। ওকে, যেমন ধরো তোমাদেরকে দেখাচ্ছি, আগের দিনও দেখিয়েছিলাম তোমাদেরকে, এই দেখো তার আগে একটা জিনিস দেখাচ্ছি, ছবি ক্লিয়ার আসছে কিনা আমি বুঝতে পারছি না ঠিক। দেখো এখানে দেখো দেখানো হয়েছে এই যে অংশটা, একটু ভালো করে দেখবে। দেখো এখানে দেখানো হয়েছে কোনটা, তোমাদের নেফ্রন। দেখো ভালো করে দেখো, এই যে বাইরের যে কভার, ওকে, বাইরের যে খোলক, বাইরের যে জালকাকৃতি ফানেল লাইক কাপ শেপ অংশ, যাকে আমরা বলছি বায়োমান ক্যাপসুল। তাহলে ক্লিয়ার বায়োমান ক্যাপসুল কোনটা। আর দেখো বায়োমান ক্যাপসুলের ভিতরে কি অবস্থিত, এই যে একটা ব্লাড কর্পাসেল, কর্পাসেলের যে জালকাকার যে নেটওয়ার্ক অবস্থান করেছে, যাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে বায়োমান ক্যাপসুল কি বললাম, যার মধ্যে গ্লোমেরুলাস অবস্থিত, বাইরের দিকে কাপ শেপ যে স্ট্রাকচার, তাকে বলা হচ্ছে বায়োমান ক্যাপসুল। আর দেখো এখানে কি দেখানো হয়েছে, যে একটা হচ্ছে তোমার অন্তর্মুখী ধমনিকা, এটা বহির্মুখী ধমনিকা। এক অন্তর্মুখী ধমনিকার মধ্য দিয়ে কি হচ্ছে, ব্লাড প্রবেশ করছে, আর বহির্মুখী ধমনিকা দিয়ে সেটা বেরিয়ে আসছে। CO2 কার্বন, অক্সিজেন যুক্ত ব্লাড প্রবেশ করছে, আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ওখান থেকে বেরিয়ে আসছে। তারপরে দেখো এই যে বায়োমান ক্যাপসুলের কথা বলা হয়েছে, এই বায়োমান ক্যাপসুলের পরবর্তী যে পেঁচানো লম্বাকৃতি অংশ, যাকে বলা হচ্ছে দেখো প্রক্সিমাল টিবিউল। অর্থাৎ এই যে অংশ দেখানো হয়েছে, এর পরবর্তী বায়োমান ক্যাপসুলের সংযোগস্থলে অবস্থিত পেঁচানো যে লম্বা নলাকৃতি অংশ, যাকে বলা হচ্ছে কি প্রক্সিমাল টিবিউল বা পরাসংবর্ধ নালিকা। আচ্ছা, পরাসংবর্ধ নালিকার যেটা নিচের দিকে যখন অভিমুখ করে থাকে, তখন তাকে বলা হয় ডিসেন্ডিং লিম্ব অফ লুপ বিগিনস, মানে এটাকে বলা হচ্ছে নিম্নমুখী বাহু। ওকে, ডিসেন্ডিং লিম্ব, অভিমুখটা নিম্নের দিকে আছে, আর যখন এই নালিকার অভিমুখ উপর দিকে থাকে, তখন তাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। দেখো হেনলির লুপ। তাহলে এক হলো কি না, নেফ্রনের অংশ দেখলাম, এক বাইরে বায়োমান ক্যাপসুল, ভিতরে হচ্ছে গ্লোমেরুলাস, তার কাছাকাছি সংযোগস্থলে অবস্থিত, কাছাকাছি অবস্থিত নালিকাকে বলা হচ্ছে প্রক্সিমাল টিবিউল বা পরাসংবর্ধ নালিকা। তারপরে দেখো ইউ আকৃতির যে নলাকৃতি দেখতে পাচ্ছ, যাকে বলা হচ্ছে হেনলির লুপ নালিকা। আর এই হেনলির লুপ থেকে দূরে অবস্থিত অংশটাকে বলা হচ্ছে ডিস্টিল টিউব বা দূরসংবর্তী নালিকা। আর এই দূরসংবর্তী নালিকা যার সঙ্গে যুক্ত হয়েছে, যাকে বলা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা। তাহলে এই হচ্ছে নেফ্রনের একটা মোটামুটি একটা গঠন, যেখানে সবগুলো দেখানো হয়েছে, যে বায়োমান ক্যাপসুল, গ্লোমেরুলাস, প্রক্সিমাল টিবিউল, ডিস্টিল টিবিউল, কালেক্টিং ডাক্ট এবং হেনলির লুপ। এরপরে দেখো এই যে তোমাদের বায়োমান, এই যে তোমাদের গঠনের কথা বলা হয়েছে, যেখানে দেখো বায়োমান ক্যাপসুলের নেফ্রনের বদ্ধ প্রান্ত যা গ্লোমেরুলাসকে ঢেকে রাখে। তাহলে গ্লোমেরুলাস হচ্ছে নেটওয়ার্ক, একটা রক্ত জালকের নেটওয়ার্ক, যাকে যেটা ভিতরে গিয়ে আরো অন্যান্য ব্রাঞ্চ তৈরি করে কি গ্লোমেরুলাস। ওকে, দেখো এই যে অ্যাফারেন্ট আর্টারিওল, যে কি করছে, রক্ত জালককে প্রবেশ করছে, অ্যাফারেন্ট আর্টারিওলের থ্রু ব্লাড প্রবেশ করছে, সেখানে গিয়ে সেটা ব্লাডের ক্যাপিলারি তৈরি করছে, নেটওয়ার্ক তৈরি করছে, এবং সেটা আবার ইফারেন্ট আর্টারিওলসের সাহায্যে বা রেনাল যে ভেন, তার সাহায্যে থ্রু কি করছে, বাইরে বের হয়ে যাচ্ছে। আর এর ভিতরে যেগুলো মানে ধরো বাড়তি জিনিস, মানে যেগুলো এক্সট্রা জিনিস, সেগুলো কি হচ্ছে, এই যে নালিকার মধ্য দিয়ে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। ওকে, এবারে দেখো এই যে বায়োমান ক্যাপসুলের কথা বলছি, যার দুটি স্তর, একটা বাইরের দিকে স্তর, একটা ভিতরের দিকে স্তর। ওকে, বাইরের দিকে বায়োমান ক্যাপসুলের গায়ে বাইরের দিকে লেয়ারকে বলা যায় প্যারাইটাল স্তর,
আর ভিতরের দিকে যে কোষের স্তর দেখা যায় বা ভিতরের দিকে যে লেয়ার বর্তমান তাকে বলা হচ্ছে ভিসেরাল স্তর বা পেডোসাইট সেল বডি, নামটা মনে রাখবে। তাহলে বায়োমান ক্যাপসুলের ভিতরের দিকে যে স্তর অবস্থিত তাকে বলা হচ্ছে ভিসেরাল স্তর বা পেডোসাইট। ওকে, যা ভিতরের দিকে এই যে গ্লোমেরুলাসের নেটওয়ার্ক সেটাকে আবৃত করে রাখে, কোনটা না ভিসেরাল স্তরটা। কারণ বায়োমান ক্যাপসুলের মধ্যে গ্লোমেরুলাস অবস্থিত, আর এই গ্লোমেরুলাসটা কি কিছুই না, একটা নেটওয়ার্ক, একটা রক্ত জালকের একটা নেটওয়ার্ক, একটা জাল বিন্যাস, যেটা ভিসেরাল স্তর দ্বারা আবৃত। ঠিক আছে, ভিসেরাল স্তরটি 3টি উপস্তর নিয়ে গঠিত। এর আবার ভিতরের দিকে কি থাকে, এন্ডোথেলিয়াম থাকে, মাঝের দিকে ভিত্তি পর্দা থাকে, আর এই যে ভিতরের অংশ যার বাইরের দিকে থাকে আবার কি এপিথেলিয়াল। ঠিক আছে, দেখো ভিসেরাল স্তরের এপিথেলিয়ালের কোষগুলো আকৃতিতে একটু বড় এবং চ্যাপ্টা আকৃতি হয়ে থাকে, এগুলোকে পোডোসাইট বলা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে ভিসেরাল স্তরের যে কোষের আকৃতি সেগুলো যে কি আকৃতিতে একটু বেশ বড় বড় টাইপসের, যাদেরকে বলা হচ্ছে পোডোসাইট, এবং যার মধ্যে কি থাকছে আরবিসি। এই পোডোসাইট কোষ থেকে যে ঘনপদ নির্গত হয় যাকে বলা হচ্ছে পেডিসেল। আমরা যদি এই একটা পোডোসাইটকে যদি তুলে এখানে দেখি তাহলে 3D স্ট্রাকচার দেখবো, এটা ঠিক দেখতে এই ধরনের হয়, মানে এই ধরনের ঘনপদ যুক্ত এই ধরনের কিছু স্ট্রাকচার দেখা যায়, এরকম একটা ফিঙ্গার্স লাইক স্ট্রাকচার। এই একটা পোডোসাইটকে যদি তুলে দেখি তাহলে এই যে পোডোসাইটের যে আশেপাশে যে চারপাশে যে ঘনপদ তৈরি করছে যাকে বলা হচ্ছে কি পেডিসেল। মনে রাখবে, দুটি পেডিসেলের মাঝখানে যে ফাঁকা স্তর দেখা যাচ্ছে, দুটি পেডিসেলের মাঝখানে যে ফাঁকা স্তর সেটাকে বলা হচ্ছে কি না ফিল্টারিং স্লাইড বা স্লাইড পোর বলা হয়। এই ছিদ্রের মাধ্যমে পরিস্রাবন প্রক্রিয়াটা শুরু হয়। তাহলে ভিতরে যে গ্লোমেরুলাসটাকে আবৃত করে আছে বা বায়োমান ক্যাপসুলের ভিতরের স্তর ভিসেরাল স্তর, যেখানে বড় বড় আকৃতি কি থাকে পোডোসাইট সেল থাকে, আর এই পোডোসাইট সেলগুলো তার নিজেদের চারিপাশে এই ধরনের ঘনপদ্মের মতো অংশ তৈরি করেছে যাকে পেডিসেল বলছে। এগুলো কাজ কি, যখন সেই জিনিসগুলো আসবে এখানে তখন সেগুলোকে কি করবে, সে ছাঁকতে ফিল্টার করতে সাহায্য করবে, আর এই ফিল্টার করতে আরও সাহায্য করে এই যে আঙ্গুলের মতো মানে ঘনপদ, এই ঘনপদের মাঝে মাঝে যে ফাঁকা ছিদ্র বর্তমান যাকে বলা হয় ফিল্টারিং স্লাইড, এই ছিদ্রের মধ্য দিয়ে কি হচ্ছে এই প্রক্রিয়াটা পরিস্রাবন বা ছাঁকনির কাজটা প্রথম শুরু হয় বায়োমান ক্যাপসুলের এই স্লাইডসের মধ্য দিয়ে। দেখো যদি এই ডায়াগ্রামটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, এই যে এখানে দেখানো হয়েছে অ্যাফারেন্ট আর্টারিওল, যার মধ্য দিয়ে দেখো ব্লাড এন্টার করছে, এন্টার করার পর এখানে একটা নেটওয়ার্ক তৈরি করছে, একটা বিউটিফুল স্ট্রাকচার, এবং দেখো ইফারেন্ট আর্টারিওলসের মাধ্যমে বাইরে বের হয়ে যাচ্ছে। দেখো এইটা হচ্ছে বায়োমান ক্যাপসুল। ওকে, এই বাইরের কভারিংটা, আর এই বায়োমান ক্যাপসুলের মাধ্যমে কত সুন্দর একটা গঠন দেখানো হয়েছে এখানে দেখাচ্ছি। দেখো এই বায়োমান ক্যাপসুলের ভিতরের দিকে দেখো এই যে অংশগুলো দেখানো হয়েছে এইগুলো হচ্ছে এই যে ভিতরের অংশ। বাইরের দিকে লেয়ারটাকে দেখো কি বলা হয়েছে, এই বাইরে আউটার স্ট্রাকচারকে বলা হয়েছে প্যারাইটাল লেয়ার অফ গ্লোমেরুলাস ক্যাপসুল, বাইরের দিকে লেয়ার, আর এই ভিতরের অংশটাকে বলা হচ্ছে পোডোসাইট সেল বডি অর ভিসেরাল স্তর। এখন বুঝতে পারছো কোনটা। এরপরে দেখো এই যে পোডোসাইট সেল ভালো করে দেখতে পাচ্ছ, এদের গায়ে দেখো কাঁটার মতো কিছু ব্রাশের মতো স্ট্রাকচার আছে না, যাকে বলা হচ্ছে পেডিসেল। যখন তারা এই যে ব্লাডটাকে যখন তারা পিউরিফাই করে বা ব্লাড যখন এর মধ্যে দিয়ে পরিবাহিত হয় তখন তারা তার মধ্যে থাকা বিভিন্ন জিনিসকে তারা কি করে এভাবে ফ্লো বা আন্দোলনের মাধ্যমে তাদেরকে ছেঁকে নেয়। ওকে, এইগুলো হচ্ছে তার পোডোসাইটের মধ্যে অবস্থিত কি গ্লোমেরুলাস, যেহেতু ব্লাডের নেটওয়ার্ক তাই এখানে হচ্ছে কি অবস্থিত ব্লাডের যেহেতু নেটওয়ার্ক তাই এখানে এগুলো হচ্ছে তোমার রেড ব্লাড কর্পাসেল দেখানো হয়েছে। আর এই দেখো এই যে বায়োমান ক্যাপসুলের যেখানে যে প্রান্ত থেকে টিবিল শুরু হচ্ছে, বৃক্কীয় নালিকা শুরু হচ্ছে, সেখানে দেখো ব্রাশের মতো না ব্রাশযুক্ত এপিথেলিয়াল টিস্যু বর্তমান। যখন সেই এক্সেসিভ জিনিসগুলো মানে যে জিনিসগুলো প্রয়োজন নেই যে সেইগুলো বাড়তি জিনিসগুলো যখন এই নালিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন এ কী করে সেগুলোকে আবার কি করে ফ্লো করতে এই যে ব্রাশের মতো স্ট্রাকচার এই স্ট্রাকচার বা এপিথেলিয়াল স্ট্রাকচারের মাধ্যমে কি করে এগুলোকে ফ্লো করে বা পরবর্তী নালীতে পৌঁছাতে সাহায্য করে। ওকে, দেখো লুমেন অফ গ্লোমেরুলাস ক্যাপিলারি, এই যে গ্লোমেরুলাসের যে জালক সেই জালকে এগুলো ক্যাপিলারি। এন্ডোথেলিয়াল সেল অফ গ্লোমেরুলাস, এই যে ভিতরের যে ভিসেরাল স্তর তার আবার ভিতরের দিকে যে স্তর তাকে বলা যায় দেখো এন্ডোথেলিয়াল। ওকে, আর বাইরের দিকে এপিথেলিয়াল। ওকে, আর এখানে কিছু গ্লোমেরুলাসের মেসেঞ্জিয়াল সেল থাকে। এই হচ্ছে তোমার বায়োমান ক্যাপসুলের স্ট্রাকচার। ঠিক আছে।